আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আজকে আমরা একটি নতুন টপিক শুরু করব, সেটি হচ্ছে অম্লক্ষারক সাম্যাবস্থা। এবং শুরুতে আমরা পড়ব পানির আয়নিক গুণফল। আচ্ছা, পানিকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দুইটা জিনিস পাবো, এটা আমরা সবাই জানি। একটি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এবং আরেকটি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। আচ্ছা, আমরা যদি 2 মোল পানিকে ভাঙি, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আমরা পাবো। আচ্ছা, এটার যদি আমরা কেসি বের করি, কেসি সমান আমরা জানি উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, তাহলে এখানে উপরে বসবে হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সাথে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। আর নিচে থাকবে হচ্ছে পানির ঘনমাত্রা, যেহেতু এখানে 2টা সহগ আকারে আছে তাহলে এখানে পাওয়ার আকারে চলে যাবে। আচ্ছা, যদি আমি এখানে আর গুণন করি, দেখো কেসির সাথে পানির ঘনমাত্রাটা গুণ যাবে, পানির ঘনমাত্রা তার হোল স্কোয়ার, আর এই পাশে থাকে হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। আচ্ছা, দেখো এই কেসি ইন্টু পানির ঘনমাত্রা তার হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কে ডাব্লিউ। দেখো কে ডাব্লিউ সমান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। আর এই কে ডাব্লিউটা হচ্ছে মূলত পানির আয়নিক গুণফল। কে ডাব্লিউটা কী ভাইয়া? পানির আয়নিক গুণফল। আচ্ছা, এখন এই পানির আয়নিক গুণফলের কোনো একক নাই, কিন্তু পরীক্ষায় যদি অপশনে এই একক নাই এটা না থাকে তাহলে আমরা কি করব? দেখো হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দুইটার ঘনমাত্রা একক কি? মোলার। আচ্ছা, তাহলে যদি আমি 2টা মোলার গুণ করি তাহলে হবে মোলার্স স্কোয়ার। তাহলে দেখো কে ডাব্লিউ সমান মোলার স্কোয়ার। আচ্ছা, তো এটাকে আমি যদি ভাঙি, দেখো মোল পার লিটার তার হোল স্কোয়ার। তাহলে দেখো কি হয়, মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। আচ্ছা, লিটারকে আমি যদি ডেমি কিউব আকারে নিই তাহলে জিনিসটা হয় এরকম, ঠিক আছে। তো যদি একক নাই এটা অপশনে না থাকে, এই 4টা থেকে যে কোনো একটা থাকতে পারে, একটু সাবধানে আমাদের দাগাইতে হবে। আচ্ছা, আর এখানে একটা জিনিস আছে, দেখো তাপমাত্রা যত বাড়বে কে ডাব্লিউ এর মান তত বৃদ্ধি পাবে। দেখো এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান আছে 0.292 ইন্টু 10 ইনভার্স 14। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 14। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ডাব্লিউ এর মান হচ্ছে 1.465 ইন্টু 10 ইনভার্স 14। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 5.474 ইন্টু 10 ইনভার্স 14। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 8.7 ইন্টু 10 ইনভার্স 14। আচ্ছা, আমাদের যেটা মনে রাখা লাগবে বেশি সেটা হচ্ছে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলটা কত, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এই পানির স্ব আয়নিক ধ্রুবক বা কে ডাব্লিউ এবং আয়নিক গুণফল বা পানির স্ব আয়নিক ধ্রুবকটা হচ্ছে কে ডি ও পানির আয়নিক গুণফলটা হচ্ছে কে ডাব্লিউ। এটার মধ্যে সম্পর্কটা শুধুমাত্র এই লাইনটা মনে রাখলেই হবে, কে ডাব্লিউ সমান কে ডি ইন্টু পানির ঘনমাত্রা তার স্কোয়ার। এই জিনিসটা আমরা মনে রাখবো। আরেকটা হচ্ছে এখান থেকে বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 55.5 মোল পার লিটার। এই জিনিসটা মনে রাখবো, 55.5 মোল পার লিটার। আর এই যে এখানে সমীকরণটা, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা এখান থেকে মাথায় রাখবো। আর একটা জিনিস হচ্ছে তাপমাত্রা বাড়লে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়।
আচ্ছা, এখন একটা জিনিস দেখি, এই আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল আমরা কীভাবে বের করব। এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির জন্য, জিনিসটা আমরা লিখে দিই, বিশুদ্ধ পানির জন্য আচ্ছা দেখো আমরা কেডব্লিউর মান কত পাইছি, 1 × 10⁻14। আচ্ছা, কেডব্লিউ সমান কী ছিল, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল সমান ছিল কেডব্লিউ। আচ্ছা দেখো বিশুদ্ধ পানির ক্ষেত্রে তোমার হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সমান হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এই দুইটা ঘনমাত্রাই সমান। আচ্ছা, তাহলে এখানে আমি হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে দুইটা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা লিখতে পারি, এখানে স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা বের করি তাহলে কত আসে, 10⁻7। জাস্ট এটাকে রুট করে দিলেই আমার অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে 10⁻7। দেখো এখানে শুধুমাত্র 10⁻7 এটা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা নয়, একই সাথে এটা হাইড্রোক্সিল আয়নেরও ঘনমাত্রা। ঠিক আছে, কারণ দুইটাই সমান, বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই দুইটাই সমান। দেখো পিএইচ স্কেলটা আমরা কীভাবে বের করতে পারি, পিএইচ স্কেল। আচ্ছা দেখো পানির আয়নিক গুণফল কত, 10⁻14, এটা আমরা জানি। দেখো আমি যদি এখানে লিখি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এখন দুইটাকে আমি লগ করে দিই, লগ আকারে লিখে দেখো -log 10⁻14, আর এই পাশেও আমি লগ করে দিই, দেখো -log, এবার আমি লিখি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং আরেকবার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, তো দেখো এখানে কত আসে, 14, আর এই পাশে থাকে পিএইচ প্লাস পিওএইচ। আচ্ছা, এইটুকুর পরিবর্তে আমি লিখছি পিএইচ এবং এতটুকুর পরিবর্তে আমি লিখছি পিওএইচ, আর এই যে মাঝখানের প্লাস, এই যে প্লাস। তো এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে, পিএইচ স্কেলের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে রাখা লাগবে, পিএইচ প্লাস পিওএইচ সমান 14। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস নোট করে লিখে দিই, দেখো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আমরা কীভাবে বের করছি, জাস্ট কেডব্লিউ যেটা ছিল সেটাকে আমরা নোট করে দিছি। ঠিক আছে, একই সাথে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কীভাবে বের করছি, জাস্ট কেডব্লিউকে আমরা নোট করে দিছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে পিএইচ কত হবে, পিএইচ হবে 7, দেখো পিএইচও 7 হবে, এবং পিওএইচ যেটা আছে পিওএইচ এটা হবে 7। কারণ কি ভাইয়া, এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোনিয়ামের আয়নের ঘনমাত্রা দুইটাই সমান, এর জন্য পিএইচও যা হবে পিওএইচও একই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের টপিকটা দেখি। দেখো অম্লীয় দ্রবণে সবসময় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বেশি থাকবে, অম্লীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বেশি থাকবে, এবং অম্লীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বেশি থাকবে, নিরপেক্ষ দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও তা। আচ্ছা, ক্ষারীয় দ্রবণে কি থাকবে, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি থাকবে, OH যে আয়নটা আছে সেটার ঘনমাত্রা বেশি থাকলে সেটা ক্ষারীয় দ্রবণ, আর হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বেশি থাকলে সেটা অম্লীয় দ্রবণ হিসেবে আমরা কনসিডার করব। আচ্ছা, দেখো এখন হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা আমরা দেখব।
অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দেখো এখানে বলা আছে, লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এইটাই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নামে পরিচিত। এই যে এখানে দেওয়া আছে দেখো, ওই বিয়োজন মাত্রা যেটা আছে সেইটা তার ঘনমাত্রার বর্গের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটা আমরা একটু গাণিতিকভাবে প্রকাশ করি। এই যে যদি আমরা ভাঙি, দেখো এখানে H প্লাস এবং A মাইনাস। আচ্ছা, এটা ধরো শুরুতে এটা 1 মোল, এটা 0, এটাও 0। ঠিক আছে, বিয়োজন মাত্রা যদি আলফা এখান থেকে চলে যায়, এখানে আলফা উৎপন্ন হইল, এখানেও আলফা উৎপন্ন হইল। আচ্ছা, এখানে যদি আমি ঘনমাত্রা হিসাবে লিখি, দেখো তো 1 মাইনাস আলফা, ঘনমাত্রাটা গুণ হয়ে যাবে আলফা সি, এখানে আলফা সি। আচ্ছা, এখানে আমি কে এ লিখি, এটা হলো এসিডের জন্য। দেখো ওপরে কি হবে, H প্লাস এবং A মাইনাস, এই দুইটা আয়নের গুণফল, এবং নিচে হবে HA, এই দুটা এটার ঘনমাত্রা থাকবে। আচ্ছা দেখো, এখানে H প্লাসের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আলফা সি। এখানে A মাইনাসের পরিবর্তে কি লিখতে পারি, আলফা সি। আর নিচে কি থাকবে, দেখো 1 মাইনাস আলফা সি, এটা থাকবে নিচে। দেখো এখানে আলফা স্কোয়ার সি স্কোয়ার, এখন এখান থেকে একটা সি যদি কাটা যায়, তাহলে দেখো এখানে আলটিমেটলি থাকে হচ্ছে আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এটা কিন্তু আমাদের অসওয়াল্ডের লঘুকরণ যে সূত্রটা আছে, এটা মূল সূত্র। ঠিক আছে, এখন আমরা সর্বদা ইউজ করি কোনটা, দেখো আমরা কিন্তু ইউজ করি জাস্ট আলফা স্কোয়ার সি। এই 1 মাইনাস আলফা এটা কেন লেখা হইল না এটার মধ্যে, কারণ আলফার মানটা খুবই ছোট। ঠিক আছে, আলফার মান অনেক ক্ষুদ্র হওয়ার কারণেই এই 1 মাইনাস আলফা এইটাকে অলমোস্ট 1 ধরা হয়। ঠিক আছে, এর জন্যই আমাদের সর্বশেষ সূত্রের যে রূপ সেটা থাকে আলফা স্কোয়ার সি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমরা একটু ব্যাক যাই আগের পেজে, এখানেও কিন্তু দেখো আলফা স্কোয়ার সি এবং সাথে 1 মাইনাস আলফা এটা ভাগাকারে আছে। ঠিক আছে, এখানে দেখো এই যে 1 মাইনাস আলফাকে 1 ধরা হয়, যে আলফার মান 1-এর তুলনায় নগণ্য, এর কারণেই 1 মাইনাস আলফাকে 1 ধরা হচ্ছে। তখন এই সূত্রটা জাস্ট যে কে এ সমান আলফা স্কোয়ার সি হয়ে যায়। এখন দেখো আলফা সমান দিলে কী হবে, এই আলফার সাথে এই ঘনমাত্রার সম্পর্কটা কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা গেল এসিডের ক্ষেত্রে। আমরা যদি কোনো একটা ক্ষারক নেই, দুর্বল ক্ষারক, সেটাও একই হবে, কে এর পরিবর্তে আমরা কে বি লিখব, বাকি সব এক। এখানেও দেখো আলফাটা কি, ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমরা নেক্সট দিন এগুলার আরও বিস্তারিত জানবো এবং প্রশ্ন প্র্যাকটিস করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।